আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই। অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির মুক্তি প্রয়োজন, মন্তব্য আইন উপদেষ্টার। আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা। চট্টগ্রামে কর্মশালায় সিএসসি, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামীতে নতুন সরকারকেও শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি বদিউল আলম মজুমদারের। এবং দেশে ফিরলেন ইসরায়েলি কারাগার থেকে মুক্ত আলোকচিত্রী শহীদুল আলম। ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই, বরং অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, অতীতের রাষ্ট্রপতি কখনোই স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ দেয়নি, বরং প্রধানমন্ত্রীর ইচ্ছায় সব হয়েছে। অতীতে প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেক বিচারপতি ফ্যাসিবাদ তৈরিতে কাজ করেছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। সভায় উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশে যেন আগের মতো আর গুম, খুন ও নির্যাতনের ঘটনা না ঘটে, সেজন্য ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে। নির্যাতন, সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে। উপদেষ্টা ও প্রশাসনের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন, এমন অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। জানান, জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে বিদ্যমান শিক্ষা বাস্তবায়ন পরিবর্তন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বৈষম্যমুক্ত সমাজ গঠন করা। এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম, কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে, প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নথি স্বীকার করছেন। বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ নয়। পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে কসমোস ফাউন্ডেশন এবং ইউএনবি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, যারা পিআর এর পক্ষে তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে দাবি প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বর্তমান সংবিধানের অধীনে নির্বাচন করে প্রথমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এতে বিভিন্ন দলের নেতারা বলেন, ধারাবাহিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারলেই সব সমস্যার সমাধান হবে। আলোচনা করছি এবং বিয়ার সম্বন্ধে সবাই একমত যে এটার আলোচনার কোন বিষয়বস্তু না। আপার হাউসের ব্যাপারে আলোচনা হচ্ছে, আলোচনা চলবে। আমার কথা হচ্ছে, আপনি গণতন্ত্রে যদি বিশ্বাসী হন, আপনি কোনো কিছুকে রুল আউট করা যাবে।
পাবলিক ডিসকোর্স এর মধ্যে সবকিছু থাকতে হবে। উই হ্যাভ টু ব্রিং এভরিথিং টু দ্য টেবল। ডিসকাশন চলতে থাকবে, কিন্তু ডিসকাশন চলতে চলতে যদি কেউ মনে করে যে আমার দাবিটা না হলে আমরা সামনের দিকে এগোতে পারবো না, ওখানে কিন্তু সমস্যা হয়ে যায়। ভোট গ্রহণের সময় নিরাপত্তার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সিএসি বলেন, নির্বাচন করা কমিশনের একার কাজ নয়, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়েই এটি করতে হবে। আইনের শাসন কাকে বলে আগামী নির্বাচনে দেখিয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। সিইসি আরও বলেন, নির্বাচন কর্মকর্তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে যাতে তারা ক্ষমতা প্রয়োগ করতে পারে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, সেটা নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে এবং এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে, সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা, সেটা রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দেবেন। নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের নীতিমালা 2025 দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা। ফার্মগেটে ডেইলি স্টার ভবনে মতবিনিময় সভায় তারা বলেন, নির্বাচন কমিশন বর্তমান নীতিমালা বাতিল না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাকওয়াত হোসেন বলেন, নীতিমালাটি গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করে সংশোধন করা উচিত। আমি আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করানোর ক্ষেত্রে সরকারের যে অভিপ্রায় সেটা রিফ্লেকশন তারা নিশ্চয়ই করবেন। সেটার জন্য আমি মনে করি যে বেস্ট হচ্ছে আপনি ইউজ মিডিয়া, এবং মিডিয়া হচ্ছে আজকের জগতের সবার জন্য চোখ কান। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামীতে নতুন সরকারকেও শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও জানান তিনি। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তবে রাজনৈতিক দলগুলোর রেশারেশিতে জুলাই সনদ স্বাক্ষরে বাধা এলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে। এ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় তেজগাঁও কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। কাঠামো দেওয়ার দায়িত্ব আজকে আমাদের ছিল না, তাও আমরা দায়িত্বের বাইরে গিয়ে আপনাদের কাঠামো দিয়েছি, কারণ আপনাদের তো মাননীয় স্পিকার কোনো রকম ধারণাই নাই কাঠামো কিরকম হইতে পারে। বিতর্কের মূল্যায়ন পর্বে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারী কাঠামোর সংস্কার না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঠেকানো যাবে না। নির্বাচনী অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে, রাজনৈতিক অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিন্তু অধিকাংশ দুর্বৃত্তায়ন, অধিকাংশ অপকর্ম ঘটে। রাজনৈতিক দলের কে পরিচ্ছন্ন করতে হবে। একই সাথে টাকার খেলা, যে মনোনয়ন বাণিজ্য ইত্যাদি ইত্যাদি দূর করতে হবে আমরা যদি ভবিষ্যতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয়। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি, জামাত, এনসিপি সহ গণতান্ত্রিক দলগুলোর ঐক্য না হলে ফেসিবাদী শক্তি ফিরে আসতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি যে প্রতিষ্ঠানটি করেছিল, যে আওয়ামী লীগ করেছিল, তার পরিবারের প্রত্যেকটি সদস্য কোনো না কোনোভাবে দেশ ত্যাগ করতে পারেছে, কিন্তু যারা অত্যন্ত দুর্বল আওয়ামী লীগের সমর্থক তারা কিন্তু এই দেশে বসেই এখন মামলার শিকার হচ্ছে,
জেলখানা যাচ্ছে বা পালিয়ে থাকছে। সুতরাং দেশকে প্রাইভেট লিমিটেড কোম্পানি করে বাপের তালুকে যারা এই দেশটাকে পরিণত করেছে তাদের কিন্তু বাংলাদেশে বিচার হবার অনিবার্য। বিরোধী দল দমনে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার না করতে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দাবি জানান তিনি। আর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে পরিণতি হবে ভয়াবহ। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন, যারা ক্ষমতা যাবার জন্য চেষ্টা করছেন, জনগণকে যারা তাদের নানা রকম ভাবে তাদের ম্যানিফেস্টোর যে বিভিন্ন অংশগুলো যারা বিভিন্ন জনগণের কাছে প্রচার প্রচারণা করছেন, আপনারা আপনাদের কমিটমেন্ট থেকে যদি বিচ্যুত হন তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা আবার কিন্তু 15 বছর অপেক্ষা করবে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে আবারও নতুন কোনো অভ্যুত্থান হবার একটা শঙ্কা রয়ে গেছে। সবাই এই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবে। বাস্তবায়ন না করলে, অন্যায় করলে, স্বৈরাচারী পরে হাঁটলে শেখ হাসিনা যে যা ঘটেছে সেই পরিণতি হয়তো ঘটবে। তা আমরা আশা করি যে সেই পরিণতি যেন আর যেন কারো না ঘটে এবং আমাদের রক্তটা যেন সস্তা না হয়ে যায়। বিতর্কে যৌথভাবে বিজয়ী হয় তেজগাঁও কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশে ফিরলেন ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া আলোকচিত্রী শহীদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোর 5টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। দেশে ফিরতে পেরে ধন্যবাদ জানান তুরস্ক ও বাংলাদেশের সরকার প্রধানকে। তিনি জানান, ফিলিস্তিনিদের জন্য নিয়ে যাওয়া ত্রাণ ইসরায়েলের সৈন্যরা নিয়েছে। বাংলাদেশের পাসপোর্ট দেখে ছুড়ে ফেলেছে তারা। এর প্রতিবাদ জানান শহীদুল। তিনি জানান, ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য বিশ্বজুড়ে প্রতিবাদ অব্যাহত রাখা উচিত। আপনাদেরকে একটি বিষয় পরিষ্কার করে জানিয়ে রাখতে চাই, আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। কিন্তু আবারও আমি বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। তা আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি, শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। এইটা আমাকে ভীষণভাবে আক্রান্ত করেছে এবং এই অপমান বোধের এটার জন্য আমাদের বিচার আদায় করে নিতে হবে এবং কোন দেশ আমাদের সাথে এইভাবে আচরণ করে পার পেয়ে যাবে সেটা যাতে না হয় আমাদের। স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কাউন্সেলিং প্রকল্প চালু করার সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায়। তবে বর্তমান সরকারের আমলে প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির সময় মনোরোগ বিশেষজ্ঞদের ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় স্কুলটির অধ্যক্ষ জানান, তাদের অনেক শিক্ষার্থী এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছে। মানসিক স্বাস্থ্যকে জরুরি স্বাস্থ্যসেবার আওতায় আনতে জেলা উপজেলা পর্যায়ে দক্ষ জনবল নিয়োগ দেওয়ার দাবি জানান মনোরোগ বিশেষজ্ঞ। আমরা স্কুলে মেন্টাল হেলথ সার্ভিস ডেভেলপ করতে পারি কি না, খুবই চমৎকার একটা প্রস্তাব এবং সত্যি আমরা কিছু করতে পারি কি না আমরা সেই চেষ্টা করব। যদিও আমি যে খুব বেশি আশাবাদী তা না, কারণ আমার 1 বছরের বেশি অভিজ্ঞতা হয়েছে, সুতরাং আমি বুঝি আদৌ কিছু করা যায়, আদৌ কিছু করা যায় না, এই অভিজ্ঞতা আমার হয়ে গেছে। রাজধানীর খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকায় নতুন ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকার সচেতন নাগরিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা জানান, হোটেল লা মেরিডিয়ানের সামনে ফুটওভার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজে চলাচল করছে। অফিস সময় দীর্ঘ লাইন দাঁড়িয়ে ক্লান্ত পথচারীরা ব্রিজে ওঠেন, আর নিচে যানবাহনের জন্য অপেক্ষা করে শত শত মানুষ। ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। তাই দ্রুত এই সড়কের উপর নতুন একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা। চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ছাত্রদের পলস্তরা খসে পড়েছে, বেরিয়ে গেছে রড। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জরাজীর্ণ ভবনটি সংস্কারের সুযোগ নেই জানিয়ে প্রকৌশলীরা বলছেন, নতুন ভবন নির্মাণ করে স্থানান্তর করতে হবে চিকিৎসা কার্যক্রম।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। চাঁপাইনবাবগঞ্জ সদরে 60-এর দশকে নির্মিত এই বক্ষব্যাধি হাসপাতালে ঝুঁকি নিয়ে কাজ করছেন স্টাফরা। কয়েক দফায় সংস্কার করা হলেও বর্তমানে এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় সবকটি কক্ষে দেখা দিয়েছে ফাটল। বৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়তে হয় ডাক্তার, নার্স, রোগী ও স্বজনদের। জায়গা জায়গা ভেঙে আছে, কখন ভেঙে পড়ে যাবে সবাই আতঙ্কিত হয়ে থাকে। অনেক পেশেন্ট এখানে চিকিৎসা নিতে আসে, এসে যেহেতু তারা এখানে অবস্থান করে, বিল্ডিংটা কখন ভেঙে পড়ে ধসে পড়ে এটার কোনো নিশ্চয়তা নাই। প্রতিদিন গড়ে 40 থেকে 50 জন রোগী সেবা নেন এখানে। বর্তমানে 2 জন ডাক্তার সহ মোট 12 জন স্টাফ কাজ করছেন। এমন পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা। তারপর পড়ছে, কখন বাইরে পড়ছে, আমরা ভয়ে আতঙ্ক হয়ে আছি। তো এই বিল্ডিং এ আমাদের থাকা নিরাপদ নয়। নতুন হোক বা সংস্কার হোক, যে কোনো একটা হইলে আমাদের জন্য আসলে নিরাপদ হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে ভবনটি মেরামত করে আর ব্যবহার উপযোগী করা সম্ভব নয়। কয়েক মাস কিন্তু এটা একটু বেশি খারাপ অবস্থা পড়ে গেছে। এর আগে আমরা কিন্তু একটা স্টার্টিং গ্যাপে কিন্তু এটা রিপেয়ারিং কাজ করেছি। তখন রিপেয়ারিং কাজ করে মোটামুটি ইউজেবল একটা অবস্থায় ছিল আর কি। রিসেন্টলি এটা একটু বেশি খারাপ অবস্থায় পড়ে গেছে। জেলার সিভিল সার্জন জানিয়েছেন 2022 সালে নতুন ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিল, কিন্তু অগ্রগতি না হয় নতুন করে আবার উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা নতুন ভবন নির্মাণ যেন হয়, যেন সেই প্রক্রিয়া চলমান আছে। আশা করে যে দ্রুতই এর একটা সমাধানে পৌঁছানো যাবে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে স্বল্পমেয়াদী জ্বালানির চাহিদা পূরণে এলপিজির দাম কমানো জরুরি বলে মনে করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। তার মতে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 1000 টাকার মধ্যে হওয়া উচিত। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকা আয়োজিত সেমিনারে উপদেষ্টা বলেন যে দেশে জ্বালানির ঘাটতি ও সংকট তৈরি করেছে এক শ্রেণীর রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। অপ্রয়োজনীয় গ্যাস কূপ ও লাইন করা হয়েছে, বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে, এগুলো করেছেন রাজনীতিবিদরা। জ্বালানি খাতের এইসব অনিয়ম ও সংকট দূর করার চেষ্টা করছে সরকার। বিপুল সংখ্যক অবৈধ সংযোগ দেওয়া হয়েছে, অসংখ্য অবৈধ সংযোগ দেওয়া হয়েছে শিল্পে, বাসা বাড়িতে, এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা। আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এই যে ঘাটতি মেটানোর জন্য আমরা কয়েকটা চেষ্টা করি। এবারে আল-রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া সদর ও মঈনপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 8 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবির 60 ব্যাটালিয়নের বিশেষ অভিযানিক দল এসব পণ্য জব্দ করে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে শাড়ি ও চশমা। এর মধ্যে শাড়ির দাম 7 কোটি টাকা ও চশমার দাম 1 কোটি টাকা। তবে এই সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এই তথ্য জানান। গত 6 মাসে 60 বিজিবির অভিযানে ভারত থেকে পাচার হয়ে আসা 82 কোটি টাকার পণ্য জব্দ করা হয় বলেও জানান তিনি। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে খাদ্য সংকট ও আহতদের চিকিৎসা নিয়ে শঙ্কাও রয়েছে। দীর্ঘ বৈঠক শেষে গতকাল চুক্তিটির অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। এরপর থেকেই গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। এ যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়ার যাত্রা। নিজের আবাসভূমিতে ফিরে আসার আনন্দে দীর্ঘ পথ পায়ে হেঁটেও ক্লান্তি নেই ফিলিস্তিনিদের। শেষ সম্বলটুকু নিয়ে ঘরে ফিরছেন তারা। গাজায় ফিরে গিয়ে কি খাবেন বা কোথায় থাকবেন তার ঠিক নেই, তবুও যেন এক স্বর্গীয় আনন্দ। শুক্রবার সকাল থেকে জন্মভূমিতে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন ফিলিস্তিনিরা।
গতকাল দুপুর থেকে গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হলে বাড়ির পথ ধরেন তারা। بيتنا اتدمر من سنتين يعني مبسوط اللي بدي ارجع على داري ان شاء الله الدول العربيه تطلع عنا وترجع تعمر غزه। হাজারো আহত ফিলিস্তিনি এখনো চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজনের তুলনায় অপ্রতুল সরঞ্জাম দিয়ে চলছে স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা। খাদ্য সংকটে ভুগছে লাখো মানুষ। ফিলিস্তিনের গাজায় টানা 2 বছর ধরে চলে ইসরায়েলের নৃশংসতা। যুদ্ধবিরতি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে হামাস। We hope that President Trump continue to interfere personally and to exercise the maximum pressure. চুক্তি অনুযায়ী উপত্যকাটির নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার দুপুর নাগাদ গাজায় এখনো বন্দী থাকা জীবিত সব জিম্মি ইসরায়েলিকে ফিরিয়ে দেবে হামাস। এরপর ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় 2000 ফিলিস্তিনিকে ফিরিয়ে দেয়া হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। এবার চীন থেকে আসা পণ্যের উপর বাড়তি 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাস থেকে এই বাড়তি শুল্ক কার্যকর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এই ঘোষণা দেন তিনি। সফটওয়্যার রপ্তানির উপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপ করবে বলেও জানান ট্রাম্প। আরেকটি পোস্টে তিনি বলেন, চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিলেও পরে সেই অবস্থান থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে থাকছে খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক হিসেবে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। জাতীয় প্রেস ক্লাবের ৭১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠান মেলার উদ্বোধন কালে তিনি কথা বলেন। পরাগ আরমানের রিপোর্ট। বাংলাদেশের ফুটবলে আপাতত সবচেয়ে বড় তারকা ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ২৮ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। বহু কাঠখড় পুড়িয়ে তিনি এখন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ৩ ম্যাচ খেলে গোল করেছেন একটি। এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ঘরের মাঠে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছে লাল সবুজের দল। তবু হামজাকেই জাতীয় দলের অধিনায়ক হিসেবে পেতে চান সাবেক অধিনায়ক আমিনুল হক। হামজার মতো যদি একজন ফুটবলারকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলও অনেকটা নির্ভর হবে। পাশাপাশি হামজা চৌধুরীর যে নেতৃত্ব, তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে এবং বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের যারা বর্তমানে এখন ক্যাপ্টেনশিপ করছেন তাদের হয়তোবা এক এক সময় এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা নিয়ে হয়তোবা নিজেদের খেলোয়াড়দের ভিতরে একটা কনফিউশন বা একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়। বাট হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে। খেলার শেষ মিনিটে গোল হজম করে ম্যাচটিতে পরাজিত হয় হ্যাভিয়ার কাবরেরার দল। মাঠ ভর্তি দর্শক সমর্থকদের চাপ নিতে পারেনি তারা, তাই চাপ কমাতে একজন মনোবিদ নিয়োগেরও কথা জানান আমিনুল। প্রত্যেকটি ন্যাশনাল টিমেই মনোবিদ থাকাটা অত্যন্ত জরুরি, কারণ আমরা যখন যে ম্যাচটি খেলতে যাব মানসিকভাবে যাতে কোনো চাপ না নেওয়া হয়, এটার জন্য কিন্তু আমাদের যে মানসিক এবং যে মনোবিদের যে প্রয়োজন, তিনি যে মেন্টালি আমাদের খেলোয়াড়দেরকে যে শক্তিশালী করবেন, মেন্টালি আমাদের খেলোয়াড়দেরকে যে সামর্থ্য যোগাতে পারবেন, যে মানসিকভাবে যে একটি পরিবর্তন দরকার, যে আমরা এত দর্শকের ভিতরে খেলছি কিন্তু আমরা এই দর্শক মাঠে আছে সেটা আমরা ভাববো না, এই যে একটা মানসিক চেঞ্জ, এই পরিবর্তনটা শুধু কিন্তু মনোবিদ দিতে পারেন। এবং আমাদের অনেক খেলোয়াড়রা রয়েছে, আমি আমার সময় দেখেছি যে আমি নিজেই অনেক মনোবিদের সাথে কথা বলেছি বিভিন্ন সময়ে। আমাদের ন্যাশনাল টিমে মনোবিদ ডাক্তার হিসেবে যারা দায়িত্ব পালন করেছে তারা দীর্ঘদিন আমাদের সাথে কাজ করেছে। তো আমরা কিন্তু এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের সময় ছিল। তবে হংকং ব্যর্থতায় কোচের পদত্যাগ বিষয়ে এখনই তেমন কিছু বলতে চাননি তিনি। ম্যাচ হেরে গেলে কোচের দোষ হয়, এটা খুব স্বাভাবিক এবং কোচও তার দায়িত্ব তার নিজের কাঁধে নেয় যে ম্যাচ হেরে গেছে। এখন কোচ যদি মনে করে যে হ্যাঁ আমি হয়তো বা এই বাংলাদেশ দলের সাথে মানে আমার যে স্ট্র্যাটেজি বা বাংলাদেশ দলের খেলোয়াড়রা হয়তো বা মিলছে না, তাহলে কোচ নিজে থেকেই পদত্যাগ করা উচিত। বা আমাদের ম্যানেজমেন্টের যারা দায়িত্ব রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি দীর্ঘদিন এই কোচকে দিয়ে দেখলাম
আমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছি না, তাহলে বাংলাদেশ ফুটবল টিমের যারা ম্যানেজমেন্ট আছে তারাও এটা তাকে পদত্যাগ করানোর জন্য বাধ্য করতে পারে। এর আগে জাতীয় প্রেস ক্লাবের ৭১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান অতিথি আমিনুল হক। এ সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। বাছাই পর্ব খেলে আগামী বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ, তাই র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকায় লক্ষ্য টাইগারদের। আবুধাবিতে সিরিজের সমতায় ফেরার মিশন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হওয়ার আগে এমন লক্ষ্যের কথাই জানালেন পেসার তানজিদ হাসান সাকিব। প্রথম ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় হেরে যায় মেহেদী হাসান মিরাজের দল। বর্তমানে আইসিসি র্যাঙ্কিংয়ের 10-এ আছে বাংলাদেশ। সরাসরি বিশ্বকাপ খেলতে হলে সেরা 8-এ থাকতে হবে হৃদয় মোস্তাফিজদের। তাই পরবর্তী 2 ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ লাল সবুজ দলের প্রতিনিধিদের। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। আমরা তো ওডিআই আমাদের সবারই ফেভারিট একটা ফরম্যাট বাংলাদেশের। সো এই জায়গাতে 10 নম্বর থাকাটা আসলে এটা মোটেও অ্যাকসেপ্টেবল না। আমাদের মনে হয় আমরা আরও উপরের দিকে থাকাটা আমাদের জন্য এটা মানায় আসলে আমাদেরকে। সো আসলে যেটা হয়ে গেছে, এখন কিভাবে নেক্সট ম্যাচগুলো জিতা যায় এটাতে আমাদের টার্গেট, এবং 2027 ওয়ার্ল্ড কাপ কীভাবে আমরা ডাইরেক্ট খেলতে পারি। কোয়ালিফাই খেলাটা আসলে এটা আমাদের মানায় না বাংলাদেশ ক্রিকেট টিমে। সো আমরা কীভাবে ডাইরেক্ট খেলতে পারি ওইটা আমাদের মাথায় থাকা উচিত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আর একবার। উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই, অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘন থেকে এই জাতির মুক্তি প্রয়োজন, মন্তব্য আইন উপদেষ্টার। আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, চট্টগ্রামে কর্মশালায় সিএসসি, আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামীতে নতুন সরকারকেও শেখ হাসিনার পরিণতি ভোগ করতে হবে, হুঁশিয়ারি বদিউল আলম মজুমদারের। এবং দেশে ফিরলেন ইসরায়েলি কারাগার থেকে মুক্ত আলোকচিত্রী শহীদুল আলম, ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।